সে প্রস্তাবনা করা হয়েছে এবং একই সাথে সেই উচ্চকক্ষ সেখানে যে বিলগুলো উত্থাপিত হবে নিম্নকক্ষের বিলগুলো সেগুলো আসলে কত সময় পর্যন্ত সেখানে আটকে থাকতে পারে সে ব্যাপারে 2 মাসের সময়সীমার কথা বলা হয়েছে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সিম্পল মেজরিটির কথা সেখানে বলা হয়েছে প্রস্তাবে। কিন্তু আমরা আমাদের দলের তরফ থেকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2/3 মেজরিটি যেন উচ্চকক্ষে নিশ্চিত করা হয় সে কথাটা আমরা বারবার বলেছি। একটা তর্ক এখানে এসেছে যে উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা নাকি নির্বাচিত প্রতিনিধি হন না, শুধুমাত্র এফপিটিপি পদ্ধতি অর্থাৎ আমাদের নিম্ন কক্ষে এখন যে পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন প্রতিনিধিরা সেটাকেই নির্বাচনের একমাত্র পন্থা হিসেবে অনেকেই বিবেচনা করছেন। কিন্তু আমাদের বক্তব্য হলো যে গোটা পৃথিবী জুড়েই এই এফপিটিপি এবং পিআর আসলে 2 পদ্ধতিতেই গোটা পৃথিবীতে প্রতিনিধি নির্বাচিত হওয়ার ইলেক্টেড হওয়ার বিধান রয়েছে, প্র্যাকটিস রয়েছে। সেই জায়গা থেকে আমরা উচ্চকক্ষে যাতে পিআর পদ্ধতিতে প্রতিনিধিরা নির্বাচিত হতে পারেন তারাও জনগণের প্রতিনিধি এবং যেহেতু এর মধ্য দিয়ে যে দলগুলোর অন্তত 1% ভোটে থাকবে তারাও একজন প্রতিনিধি উচ্চকক্ষে দিতে পারবেন, সে জায়গা থেকে বহু দলীয় গণতন্ত্রের আরো একটা ব্যাপকতর রূপ আমরা উচ্চকক্ষে দেখতে পাবো। সেখানে আলোচনার পরিসর তৈরি হবে এবং যে আইনগুলোতে নিম্নকক্ষ কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রেখে সেগুলোকে পাশ করবে সেই ত্রুটি বিচ্যুতিগুলো ধরবার মতো একটা জায়গা হবে উচ্চকক্ষ। এবং গোটা বাংলাদেশে রাজনীতিতে আমরা আইনের জায়গাগুলোতে যে ডিবেটটা দেখি না, যে বিলগুলো সংসদে পাশ হয় সেই বিষয়গুলোতে জনগণের মধ্যে কোনো আলোচনার জায়গাটা তৈরি হয় না, সে আলোচনার একটা ক্ষেত্র প্রস্তুত হওয়ার মতো একটা জায়গা হবে উচ্চকক্ষ। সংবিধানকে সংশোধন করার ক্ষেত্রে একদল যেভাবে পারে সেভাবে সংশোধন করতে পারে নিম্নকক্ষে এখনকার যে ফর্মুলা আছে সে অনুযায়ী, সেটা বরং না হয়ে উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতিতে প্রতিনিধিরা আসেন যে সংবিধান সংশোধনের বিষয়টাকে আরো আমরা সুরক্ষিত করতে পারি যাতে এক দলের না হয়ে অনেক দলের এবং জনগণের বেশিরভাগের প্রতিনিধিত্বের মধ্য দিয়েই সংবিধানটাকে আমরা সংশোধন করতে পারি। সেক্ষেত্রে মোটা দাগে আমরা উচ্চকক্ষ সকলেই চাই এবং এই জায়গায় যে ফারাকটা তৈরি হয়েছে অনেকে এখন এসে বলছেন যে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা উচ্চকক্ষ চান না, এই জায়গাটাতে এসে এখন প্রস্তাবনা থেমে আছে। আমরা মনে করি ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের 100 আসন নির্ধারিত হবে, আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত এবং যারা পিআর হলে উচ্চকক্ষ চান না বলছেন তাদের উচ্চকক্ষের কার্যপ্রণালী সেটাকে কার্যকর করা আসলেই তারা উচ্চকক্ষ চান কিনা সেই প্রশ্নটা উত্থাপিত হয়েছে। ধন্যবাদ সকলকে। একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি করা যাতে করে এক দলের কর্তৃত্বে কোনো কিছু বাংলাদেশে আর সম্ভবপর না হয়, সেই কারণেই আমরা উচ্চকক্ষে এবং নিম্নকক্ষের ধারণার কথা বলেছি। মোটা দাগে যখন নিম্নকক্ষে কোনো একটা জিনিস পাশ হয়ে যায় সেই বিষয়টা কোথাও আলোচিত হয় না, সেটা একটা আনচেকড অবস্থায় থাকে। সেক্ষেত্রে যখন উচ্চকক্ষে আরো অনেকগুলো দলের প্রতিনিধিত্বের কাছে সেটা রিপ্রেজেন্টেড হবে, সেখানে আলোচিত হবে, সেক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে যে রাজনীতি হানাহানি মারামারি কাটাকাটি এই রাজনীতির বাইরে গিয়ে আমরা আসলে একটা পরিশীলিত পন্থায় আইনের বিষয়গুলো বিধিবিধানের বিষয়গুলো যে বিষয়গুলো সংসদে পাশ হওয়ার মতো এবং সেই বিষয়গুলো হচ্ছে জনগণের দৃষ্টিসীমার বাইরে থেকে পাশ হয়ে যায় সেটা একটা জনপরিষদের আলোচনার জায়গা তৈরি হবে এবং বৈধ পন্থাতে আইনগত ভিত্তির মধ্য থেকেই সংসদের উচ্চকক্ষে বিভিন্ন দলের প্রতিনিধিরা এই আইনগুলোকে তারা আরো বেশি করে সমৃদ্ধ করার একটা সুযোগ পাবে। মোটা দাগে বাংলাদেশের মানুষেরা এক দল দুই দল তাদের মধ্য দিয়ে পরিচালিত না হওয়ার জায়গা থেকে আমরা অনেকগুলো দল তাদের সন্নিবেশের মধ্য দিয়ে দেশটা পরিচালিত হবে, গণতন্ত্রের একটা অবাধ চর্চা হবে, আমরা একটা ডায়ালগ নির্ভর আমরা একটা পলিসি নির্ভর একটা দেশ আমরা নির্মাণ করতে পারবো। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের কথা আমরা বলেছি এবং উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অনেক দলের প্রতিনিধিত্বের অংশগ্রহণ থাকবে, অনেক বেশি মানুষের সেখানে আমরা সম্মিলন ঘটাতে পারবো। ধন্যবাদ। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার পরে দীর্ঘদিন ধরে যে আলোচনা, বিভিন্ন দলের মতামত এবং সবশেষে এসে এইভাবে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে পৌঁছার যে চেষ্টা,
সেটা সম্ভবত আজকে শেষ হয়েছে। এরপরে হয়তো 15ই আগস্টের মধ্যে আবারও কিভাবে বাস্তবায়ন হবে সে নিয়ে আলোচনা হতে পারে। সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিভাবে সেটা কবে হবে এই কথা কমিশনের পক্ষ থেকে বলা হয়নি, তবে তারা ইঙ্গিত দিয়েছেন যে এইটা তারা জানান। সেই দিক থেকে আমরা আশা করছি যে বাস্তবায়ন বিষয়ে আলোচনা হবে। আপনারা জানেন যে আমরা শুরু থেকে যে কথাটি বলেছি যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এবং সেটা অবশ্যই গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, এবং সেটা করতে গেলে বিদ্যমান সংবিধানের এবং রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক পুনর্গঠন, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের দলের দিক থেকে দীর্ঘদিন প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দেশে গত 23-24 বছর ধরে গণসংহতি আন্দোলন লড়াই করে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আমরা সামনে এনেছিলাম। তার মধ্যে মূলত যে জায়গাটা আমরা জোর দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, যার ফলে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না, পকেটের জনগণের উপরে রাষ্ট্রের রাজত্ব কায়েম করা হয় এবং এই রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে চালানো, অথচ রাষ্ট্র গড়েই উঠে জনগণকে ঐক্যবদ্ধ করার কাজ নিয়ে, এবং যে রাষ্ট্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে হবে সেটাই একটা কার্যকর রাষ্ট্র হিসেবে কাজ করে। সেখানে রাষ্ট্রকে বরং জনগণ থেকে কেউ বিচ্ছিন্ন নয়, জনগণের বিরুদ্ধে পরিচালনা করে তাকে হত্যা করা, তাকে গুম করা, তাকে খুন করা, তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া, এইটাই আমরা নানা সময়ে 54 বছরে দেখেছি। সেই দিক থেকে 71 সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে রাষ্ট্রের কল্পনা তৈরি হচ্ছিল সেই রাষ্ট্র আমরা অর্জন করতে পারি। তার জন্য লড়াই হয়েছে, দীর্ঘ লড়াই হয়েছে, মাঝখানে 90-এর অভ্যুত্থান হয়েছে, সর্বশেষ 24-এর এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আবারও মানুষ নতুন করে স্বপ্ন দেখেছে। এই কথাগুলো বললাম এই কারণে যে এই ধারাবাহিকতাই কিন্তু ওই জায়গায় এসছে যে রাষ্ট্রটাকে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার যদি জায়গা আমরা নিতে চাই তাহলে একে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে এমনভাবে যাতে করে জবাবদিহিতা নিশ্চিত হয়। ক্ষমতার ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহি হয় না, এবং সেই দিক থেকে এই যে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ক্ষমতাকে বদলে যাওয়ার জায়গা থেকেই রাজনৈতিক কর্মসূচি হিসেবে সামনে এনে আমরা লড়াই করছিলাম। তার অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এখানে আলোচিত হয়েছে, এবং আজকেও দুটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আছে যে প্রসঙ্গগুলো বলতে পারেন আমাদের দলের দিক থেকে আমরা বহুদিন ধরে সংগ্রাম করছি। তার মধ্যে হচ্ছে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি কি হবে, তার ফাংশনিং কিভাবে কাজ করবে, সেটা আসলে আমরা আইনের দিক থেকে নানাভাবে আরো ভবিষ্যতে বিস্তারিত করতে হবে। কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতায় নিয়োগের অথরিটি যখন সরকারের হাত থেকে একেবারে অনুগত লোকজন আসে এবং এই প্রতিষ্ঠানগুলো আসলে কার্যত সরকারের সব ধরনের অন্যায় অত্যাচারকে জাস্টিফাই করা, জায়েজ করার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। সেই দিক থেকে আমরা বলেছিলাম নির্বাচন কমিশন সহ প্রত্যেকটি সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে সরকার বিরোধী দলের বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটা নিয়োগ কমিটি কিংবা নিয়োগ কর্তৃপক্ষ তৈরি করা, বাছাই কমিটি তৈরি করা, তারা সেই নিয়োগটা দিবেন, রাষ্ট্রপতির নামে সেটা নিয়োগ হবে। সেই দিক থেকে নির্বাচন কমিশনের প্রশ্নে আমাদের পূর্ণ ঐকমত্য হলেও অন্যান্য প্রতিষ্ঠান যেমন দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন কিংবা অডিটর জেনারেলের পদ, ন্যায়পাল বা মানবাধিকার কমিশন, এই ধরনের কমিশনের মতো পদগুলো জায়গাতে আমাদের ঐকমত্য হয়নি। ডিসেন্ট অনেক দল দিয়েছেন, কারণ তারা সেটা সংবিধানে রাখতে চান না, তারা এটা আইনের মাধ্যমে করতে চান। কিন্তু আমরা নিয়োগ কর্তৃপক্ষের প্রশ্নটা সংবিধানের মধ্যে রাখার প্রস্তাবটাই আমরা তুলেছিলাম, এবং ডিসেন্ট সহই সেটা গৃহীত হয়েছে, তৈরি করেছে। আমরা সেই বিষয়ে আমাদের এই কমিশনের প্রস্তাবে সেটা ঐকমত্য করেছি যে একটা বাছাই কমিটি সরকার বিরোধী দলের বিচার বিভাগের প্রতিনিধিদের সামনে তারা এই সমস্ত সাংবিধানিক পদে নিয়োগ দেবে। এইটা বাংলাদেশের গণতান্ত্রিক ভারসাম্য তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা বলে আমরা মনে করি। আজকে এইটা যদি কার্যকর হয় ভবিষ্যতে এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আমরা আশাবাদী করতে পারি। আরেকটি বিষয় নিয়ে আলোচনা চলছে সংসদের উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষে নির্বাচন করা। এই বিষয়ে আমরা কমিশনে আমাদের শুরুতে প্রস্তাব দিয়েছিলাম যে একটা প্রতিনিধিত্বের যদি একই রকম হয় যে নিচে যা তাই উপরে আসন অনুপাতে, তাহলে এটা একটা রেপ্লিকার মতো হয় এবং এটার আসলে কার্যত খুব প্রয়োজনীয়তা থাকে না, কারণ নিচে যাই হবে তাই উপরে সেভাবে পাশ হয়ে যাবে, কেবলমাত্র কিছু আলোচনা হতে পারে। ফলে এই আলোচনার জায়গাটাই একমাত্র করলে এই বিষয়টি যথাযথভাবে জনগণের প্রত্যাশা কার্যকর ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সাহায্য করে।
সে কারণে আমরা আমাদের কমিশনের কাছে প্রস্তাবে বলেছিলাম যে অন্তর্বর্তী উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রাপ্ত ভোটের প্রতিনিধিত্ব হয়, তাহলে একটা ন্যূনতম চেকস এন্ড ব্যালেন্স থাকে। এক, দুই হচ্ছে যে উচ্চকক্ষে অন্ততপক্ষে সংবিধান সংশোধনের প্রস্তুতিকে নিয়ে আসা দরকার, এবং সেখানে কমিশন প্রস্তাব করেছে যে সিম্পল মেজরিটিতে সংবিধান সংশোধন সেখানে পাশ হতে হবে। এইটুকু থাকলে যে জায়গাটা অন্তত তৈরি হয় যে সংবিধান নিয়ে আমাদের এখানে যে বিপুল একটা মানে গণবিরোধী তৎপরতা আমরা দেখেছি, সেই গণবিরোধী তৎপরতা অনেকাংশেই বন্ধ করার একটা ক্ষেত্র প্রস্তুত। তা আমরা মনে করি যে উচ্চকক্ষে গঠন প্রয়োজন এবং ক্ষমতার ভারসাম্য সৃষ্টির জন্য সেখানে সংখ্যানুপাতিক কিংবা মোট প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব দরকার, এবং সংবিধান অন্তত পক্ষে সংবিধান সংশোধনের প্রশ্নটি সেখানে হাজির রাখা দরকার। যদি অনেকে ভিন্নমত পোষণ করেন, কিন্তু সংবিধানের প্রশ্নটিকে নানান দিক থেকে যতটা বেশি চেকস এন্ড ব্যালেন্সের মধ্যে আনা যায় সেইটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। আমরা যে জায়গাটা মনে করি উচ্চকক্ষ যেহেতু প্রাপ্ত ভোটের অনুপাতে, যে কথাটা আলোচনা হওয়া দরকার যে এই যে উচ্চকক্ষের সদস্য, যদি এটা কমিশন রিপোর্টে আনে না, কিন্তু এই জিনিসটি খুব জরুরি বিষয় হিসাবে আলোচনার দাবি রাখে যে উচ্চকক্ষের সদস্যরাও 300 আসনের যখন পার্লামেন্ট নির্বাচন অথবা যে নির্দিষ্ট নির্ধারিত আসনের নিম্নকক্ষের নির্বাচন, সেই নির্বাচনের সময় উচ্চকক্ষে যারা ভবিষ্যতে প্রতিনিধিত্ব হবেন তাদের নামের তালিকা, অর্থাৎ 100 জনের নামের তালিকার প্রস্তাব ওই নিম্নকক্ষের নির্বাচনের সময় হাজির করা যায়, যাতে করে জনগণ জানেন যে উচ্চকক্ষের সদস্য ভবিষ্যতে কারা। ফলে জনগণ যখন 300 আসনকে সদস্যদের জন্য ভোট দিচ্ছে, তারা একই সাথে উচ্চকক্ষের সদস্যদের নামও জানেন এবং তাদের ভিত্তিতেও তাদের ভোটের যে বিবেচনা সেটা কাজ করবে, এবং পরোক্ষভাবে উচ্চকক্ষের সদস্যরা আসলে কার্যত নির্বাচিত হচ্ছে। এই জায়গাটি হয়তো ঐকমত্যের জায়গাটাতে যাচ্ছে না, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের একটা সত্যিকার অর্থে ভারসাম্যপূর্ণ উচ্চকক্ষ যদি আমরা তৈরি করতে চাই এবং কার্যকর আলোচনা চাই এবং আমাদের সব ধরনের সমাজের অংশের প্রতিনিধিত্ব চাই রাষ্ট্রীয় পরিচালনায়, নীতিতে, আইন প্রণয়নে, তাহলে এই ধরনের উচ্চকক্ষ যেখানে নির্বাচনের কালীন সময় একজনের প্রতিনিধিত্ব ঠিক করা এবং তার ভিত্তিতে জনগণের ভোটের বিষয়টা করা, উচ্চকক্ষের সংবিধান সংশোধন ম্যান্ডেটরি করা, সিম্পল মেজরিটি এবং ভোটের অনুপাতে সেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, অন্তত পক্ষে এতটুকু আমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ জায়গা দিলে। আমি দুঃখিত সময় আমরা বেশি দিলাম, অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে, আমরা এই বিষয়ে আমাদের এবং আমরা আশাবাদী যে যতগুলো বিষয় ঐক্যবদ্ধ হচ্ছে তার ভিত্তিতে একটা জাতীয় সনদ তৈরি হবে এবং এটা বাস্তবায়নের একটা ঐক্যবদ্ধ পথ আমরা রচনা করতে পারি। আমাদের সংবিধানের দীর্ঘদিন ধরেই ন্যায়পাল নিয়োগের একটা বিষয় আছে, বাট এটা আমরা দেখিনি। আশা করি এই সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রক্রিয়ায় যদি ভবিষ্যতে ন্যায়পাল নিয়োগ হয় তাহলে এটা ফাংশন করবে। দুর্নীতি দমন কমিশন আমাদের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, এইটাকে আরো শক্তিশালী করার জন্য এবং তার নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ শক্তিশালী করার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে এবং মোটামুটি ঐক্যমতের দিক থেকেই সিদ্ধান্ত গৃহীত হতে যাচ্ছে। আর পাবলিক সার্ভিস কমিশন যে বিষয়টি আমরা বারবার হাউজেও বলেছি এবং সবাইকে স্মরণ করিয়ে দিয়েছি যে আজকের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং একটা শক্তিশালী রেজিমের যে পতন, এইটা কিন্তু এই ছাত্রদের কিংবা তরুণদের বেকারত্বের ক্ষোভ এবং এই চাকরির ন্যায্যতার প্রশ্নে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আজকের এই গণ অভ্যুত্থান আমাদের জন্য নিয়ে এসেছে। সুতরাং আমরা যদি এই পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ না করতে পারি, আবারও যদি এখানে পূর্বের মতো দলীয় প্রভাব এবং বিবেচনার থাকে, যারা পিএসসির বোর্ডে থাকবেন কিংবা চেয়ারম্যান হবেন, তারা যদি আবার দলীয় বিবেচনা অনেককে সুপারিশ করেন, যেটা বর্তমানে আপনারা জানেন, যেমন 200 ভাইবা মার্কস আছে, যদিও এটা এই কমিশনের সিদ্ধান্ত না, তারা কতগুলো আইন এবং কমিশনের গঠনটা নিয়ে কথা বলছেন, কমিশনের কর্মপদ্ধতি নিয়ে আবার আইন দ্বারা আরো নতুন নতুন আলোচনা হবে। কিন্তু এখানে একটা বিষয় আলোচনা হয়েছে এবং এটা আমরা একটা দিক থেকে ভালো দিক যে সালাউদ্দিন ভাই বিএনপির মতো একটা বড় দলের নেতা যেখানে প্রতিনিধিত্ব করছেন, তিনিও বলছেন যে ভাইবা মার্কস 50 করা উচিত, এবং এটা আমরাও বলছি, যেটা আগেও ছিল এটাই করা উচিত। 200 ভাইবা কি দেখে মার্কস দিবে? এটা তো মূলত দলীয় বিবেচনায় মার্কসগুলো দেওয়া হতো, এবং লিখিত ভাইবা সব পরীক্ষার এবং পুরো প্রক্রিয়ার সমস্ত পদ্ধতিগুলো যেন একেবারে স্বচ্ছ এবং পাবলিকলি প্রকাশ করা হয়। এটা যদি হয় তাহলে এখানে একটা স্বচ্ছতা আসবে এবং যে 3টে কমিশনের
গঠনের কথা বলা হয়েছে, বিশেষ করে ধরেন শিক্ষার একটা জায়গা, স্বাস্থ্যের জায়গা, সেক্ষেত্রে আমাদের দলের জায়গা থেকে আমরা বরাবরই বলেছিলাম কমিশন একটাই হতে পারে, কিন্তু কমিশনের ধরেন 2টা বা 3টা শাখা থাকতে পারে বা সাব সেকশন থাকতে পারে, যে শিক্ষা নিয়োগের ক্ষেত্রে একজন বিশিষ্ট শিক্ষাবিদকে সেই কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যায়, কিংবা স্বাস্থ্যের নিয়োগের ক্ষেত্রে একজন ডাক্তার কিংবা বিশেষজ্ঞকে এই সাব সেকশনে অন্তর্ভুক্ত করা যায়। এই বিষয়টা আমাদের পজিশন। আর সবচেয়ে আলোচিত যে বিষয়, আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি, যে যদি সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা কিংবা ঐক্যমতের আলোচনা এটা আমরা মনে করি অর্থবহ হবে না। সেই জায়গা থেকে আমরা শুরুর দিক থেকে বলছিলাম যে নির্বাচনে আপনার প্রপোর্শনেট সিস্টেম ইন্ট্রোডিউস করা, সেটা যদি না হয় অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চ কক্ষে যেন সেটা হয়। সেই জায়গা থেকে কমিশনের প্রস্তাবে তারা যেটা বলেছে, আমরা এটাতে একমত যে 100 সংসদ সদস্য হবে উচ্চকক্ষে, সেটা সংখ্যানুপাতিক রাজনৈতিক দলসমূহের ভোটের অনুপাতে হবে, এবং এখানে ফাংশনিং এর ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে সেখানে দু একটি বিষয় আমাদের একটু আপত্তি আছে। যেমন ধরেন উচ্চকক্ষের যদি কোনো বিল আটকানোর ক্ষমতা না থাকে, সেটা যেটা বলা আছে এখানে ফাংশনিং এ, যে কোনো বিল যদি উচ্চকক্ষে 2 মাস আটকে থাকে তাহলে সেটা অনুমোদিত হয়ে যাবে, কার্যত অটো অনুমোদন হয়ে যাবে। তো যদি অনেক দেশে এরকমের আবার কিছু প্র্যাকটিস আছেও, একটা সার্টিফিকেট পর্যন্ত বিল আটকে থাকলে সেটাকে ধরে নেওয়া একটু বল, কিন্তু বাংলাদেশের কালচারে যদি এটা থাকে তাহলে দেখবেন ওই আলোচনা ছাড়াই 2 মাস জুলাই রেখে এটাকে পাশ করে দেবে। সেই জায়গা থেকে আমরা বলছি অন্তত কিছু ক্ষেত্রে, যেমন ধরেন সংবিধান সংশোধনের ক্ষেত্রে, পররাষ্ট্র নীতি কিংবা বৈদেশিক চুক্তির মতো বিষয়ের ক্ষেত্রে, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের বিলগুলো অন্তত উচ্চ কক্ষে অবশ্যই আটকে দেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার। এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে বিষয়টি ধরেন বড় দলগুলোর একটা কনসার্ন, যে নিম্ন কক্ষের মতো উচ্চ কক্ষে যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় তাহলে তারা জিন্দিগিতেও সংবিধান সংশোধন করতে পারবে না, এটা তাদের একটা কনসার্ন। সেই জায়গা থেকে আমরা ঐক্যমতে পৌঁছানোর স্বার্থে আমাদের দলের জায়গা থেকে আমরা নিম্ন কক্ষে সংবিধান সংশোধনের জন্য 2/3 এবং উচ্চ কক্ষে সিম্পল মেজরিটির কথা বলছি। সিম্পল মেজরিটি যদি আমরা ধরি, দেখা যাবে যে বাংলাদেশের গত ইলেকশনগুলোতে কোন রাজনৈতিক দল 40%-এর উপরে খুব বেশি ভোট পায়নি। তাহলে ধরেন 100 যদি সিট থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠ বা বিজয়ী দলের সিট হতে পারে 40 থেকে 45, তারপরেও তার ভিন্ন মতের গুরুত্ব দেয়া লাগবে। সেই জায়গা থেকে আমরা মনে করি ঐক্যমতে পৌঁছানোর স্বার্থে আমাদেরও যেটা পজিশন ছিল যে উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 জায়গায় সিম্পল মেজরিটি সংবিধান আপনার 2/3 সংবিধান সংশোধনী পাস, সেই জায়গায় আমরা উচ্চ কক্ষের ক্ষেত্রে সিম্পল মেজরিটিতে একমত হয়েছি। আপনাদেরকে আজকে বলা হচ্ছে যে কমিশনের শেষ দিন, যদিও আমরা বলছি যেহেতু আরো 2 সপ্তাহের ম্যান্ডেট আছে কমিশনের 15ই আগস্ট পর্যন্ত, সেখানে বোধ করছি যে যেই তাড়াহুড়াটা আমরা দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক দলও একটু ক্লান্ত হয়ে গেছে এবং তারা বোধ করছে যে সংসদে রেফার করে অনেক সমস্যার সমাধান করে দেওয়া যাবে। তো আদৌ এই কমিশন আসলে কন্টিনিউ করবার প্রয়োজন নাই। কিন্তু বাংলাদেশের সংসদ কতটুকু ফাংশনাল হবে, কারা সংসদ সদস্য হবেন, কারা টিকিট পাবেন, এটার গত 53 বছরের ইতিহাসটা আমাদের কাছে পরিষ্কার এবং সেটা সন্তোষজনক না। তাই আমরা বোধ করছি যে ঐক্যবদ্ধ কমিশন প্রয়োজনে ঘোষণাপত্রকে প্রায়োরিটি দিয়ে আরও কয়েকদিনের জন্য যদি বসা দেয় এবং আরও কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে সেটা করা দরকার। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঐক্যবদ্ধতা সারা দুনিয়াতে অনেক জটিল। আপনারা যারা দক্ষিণ আমেরিকার ফার্ক রেবেলদের কথা শুনেছেন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং কিউবা মিলে 6 বছর নেগোশিয়েট করতে হয়েছে। নেপালে দেখেন এই মাওয়িস্টদের সাথে বছরের পর বছর, দশকের পর দশক নেগোশিয়েট করতে হয়েছে। ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ঐক্যমত্য তৈরি করাটা অনেক চ্যালেঞ্জিং কাজ এবং খুবই ক্লান্ত। যেমন আপনারা সাংবাদিক ভাইরাও দেখবেন, বোনেরা, ভাই আর কয়দিন চলবে মনে করছিলেন, আমরা সবাই তো খুব ক্লান্ত, আপনারাও ক্লান্ত, আমরাও ক্লান্ত। কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে জাতির জন্য তো আসলে কষ্টগুলো করতে হচ্ছে। আমরা যারা সারাদিন মিটিং করে আবার রাতে এতগুলো কাগজপত্র নিয়ে সারা রাত ধরে লেখাপড়া করি, যেটার জন্য আমাদেরকে আসলে খুব বেতন দেয় না, রাষ্ট্র বেতন দেয় না, জনগণও বেতন দেয় না। তো আমরা এই কাজটা আসলে কেন করি? মানুষের জন্য করতেছি, দেশের জন্য করতেছি, 1400 শহীদের জন্য করছি। গণ অভ্যুত্থানের এত বড় ত্যাগ, এত বড় একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, এটার থেকে যদি আমি ফল আনতে না পারি দেশের জন্য, রাষ্ট্রের জন্য, তাহলে সেটা খুব দুঃখজনক হবে। তাই ক্ষমতার ভারসাম্য এবং রাজনৈতিক দলগুলো
ছাড় দেবার যে জায়গাটা সেখানে আমরা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক অপোজিশনের বিরোধী দলে থাকা অবস্থায় যত বড় বড় কথা বড় বড় দলগুলো বলেছেন সেগুলো দেখানোর সময় ছিল গত কয়েকটা সপ্তাহে, কিন্তু সেখানে আমরা যথেষ্ট ঘাটতি দেখেছি। অতএব কমিশনকে অনুরোধ করবো যদি আরো নেগোসিয়েশন করবার জন্য, আরো রিভাইজ প্রপোজিশন নিয়ে আলাপ করবার জন্য আরো 2 দিন 4 দিন এক সপ্তাহ সময় নেওয়া দরকার। আপনারা সময় নেন, তড়িঘড়ি করে যেন ভাবে প্রচুর দ্বিমতের উপরে ভিত্তি করে একটা সনদ তৈরি করলে সেটা আসলে ফাংশনাল হবে না। এরপরে দেখবেন আরেকটা এজেন্ডাভুক্ত আলোচনা বাকি হয়ে গেছে, সেটা হচ্ছে এই সনদের স্ট্যাটাস কি হবে। সেই স্ট্যাটাসে কিন্তু আরো যথেষ্ট জটিলতা হবার সুযোগ আছে। অতএব আপনারা পলিটিক্যাল পার্টি এবং নেশন সবারই এই ব্যাপারে যথেষ্ট ধৈর্য ধরবার সুযোগ আছে এবং প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সবাইকে ধন্যবাদ।